আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আচ্ছা, একসময় আমিও এখানে ছিলাম, আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এটাই মনে হয় জীবনের একটা বড় পাওয়া। তো আজকে আমি এখানে আমার অ্যাডমিশন জার্নির কিছুটা শেয়ার করতে চাই। এসএসসির পরে আমার এসএসসিতে সায়েন্স ছিল, খুব ভালো লাগতো সায়েন্স। এইচএসসিতেও খুব ইচ্ছা ছিল সায়েন্স নিয়েই পড়বো, কিন্তু পরিবার, সমাজ সব কিছুর চাপে সবাই বললো না, সায়েন্স না, তুমি আর্টস নিয়ে পড়বে। রাগ হলো অনেক। যখন নিজের পছন্দের সাবজেক্ট পাবো না, তখন আর্টসও নেব না, চলে গেলাম কমার্সে। এরপরে মনে হয় আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আমার মনে হয় কমার্সে যাওয়ার সিদ্ধান্তটা মনে হয় আমার জীবনের একটা বেস্ট ডিসিশন ছিল। এই কলেজে আসার পরে আমার ডিপার্টমেন্টের স্যার ম্যাম, আশিক স্যার, মাসুমা ম্যাম আর ছিলেন অনিরুদ্ধ স্যার। কলেজের শুরু থেকে এখনও পর্যন্ত তাদের কাছ থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি, হোক সেটা পারিবারিক সমস্যা, হোক সেটা আর্থিক সমস্যা, বইয়ের সমস্যা বা টিউশন করা নিয়ে সমস্যা, সব কিছুর সমাধান স্যার ম্যামরা আমাকে দিয়েছে। তো এইচএসসি পরীক্ষা দিলাম, ভালো মতোই হলো পরীক্ষা। ঠিক করলাম, মনে মনে ভাবলাম যে এবার তো অ্যাডমিশনে যাওয়া যায়। ও আর একটা কথা, আমি যখন কলেজে আসি তখন আমি জানতাম না বিশ্ববিদ্যালয় আসলে কি। তো এই কলেজের স্যার ম্যামরা প্রতিটা ক্লাসেই বিশ্ববিদ্যালয়ের কথা বলে। বিশেষ করে আশিক স্যার প্রত্যেকটা ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণনা দিতেন। তো খুব লোভ হলো, একদিন বাসায় গেলাম, ফোনে সার্চ দিয়ে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখলাম। অনেক বড় ক্যাম্পাস, অনেক সুন্দর ক্যাম্পাস। মনে মনে আশা জাগলো, এই ক্যাম্পাসে যদি আমিও পড়তে পারতাম। তো আর কি, মনে মনে একটা সুপ্ত স্বপ্ন। বাসায় জানালাম যে আমি অ্যাডমিশন দিতে চাই। কেউ রাজি হলো না, যে বাড়ির কাছে ভালো একটা কলেজ আছে, তুমি অ্যাডমিশন কেন দিবা। অনেক চেষ্টা করলাম, স্যার ম্যামদের সাথে কথা বললাম, ফ্রেন্ডদের সাথে কথা বললাম, সবাই অনেক রকম বুদ্ধি দিল। আসলে বাইরে গিয়ে কোচিং করা, একা একা থাকা, কোচিংয়ের খরচ, বইয়ের খরচ, এটা আসলে অনেক বড় একটা বিষয়, যেটা সবার জন্য অ্যাফোর্ডেবল না। তো স্যাররা আমাকে বললো, ঠিক আছে তুমি বাড়ি থেকেই প্রিপারেশন নাও। আমার সামনে অনেকগুলো উদাহরণ তুলে ধরলেন যে তারা পেরেছে, তুমি কেন পারবে না। বাসায় বললাম বাইরে যাব না, বাড়ি থেকেই প্রিপারেশন নিব, শুধু আমাকে এক সেট বই কিনে দিও, তাহলেই হবে। তারপরে ঠিক আছে শুরু করলাম। অ্যাডমিশন দিব এই কথাটা শোনার পরেই আসলে যত নেগেটিভিটি থাকে সব কিছু এই সময়টাতে ফেস করেছি। তুমি মেয়ে মানুষ, এত রিস্ক কেন নিবা? একা একা বাইরে গিয়ে কেন থাকবা? নষ্ট হয়ে যাবা, ভালো থাকবা না, আরও অনেক কিছু। মনে মনে ভাবলাম, দেখি না একটু চেষ্টা করে স্বপ্নকে ছুঁতে পারি কি না। তারপরে স্যার ম্যামদের পরামর্শে একটা অনলাইন কোচিং সেন্টারে ভর্তি হলাম। আসলে ওই সময়টাতে গাইডলাইন দেওয়ার মতনও কেউ ছিল না, পরিচিত কেউ ছিল না। তো স্যার ম্যামরা ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র ভাই আপুদের সাথে পরিচয় করিয়েছিলেন। আয়শা আপু ছিল, আরও 2-3 জন ভাইয়া ছিল। তো ওই সময়টাতে ওরা মাঝে মধ্যেই আমার এক্সাম নিতেন, যে তোমার প্রিপারেশন কেমন, পড়তেছি কিনা। তো এক্সাম দিতাম, তারা আরও বলতেন যে ভালো করে পড়ো, তোমার হবে, তোমার দ্বারাই হবে, তুমি পারবা। তো যেখানে অনলাইনে কোচিং করতাম ওখানে তো চেনা জানা কেউ ছিলই না, স্বাভাবিক। তো এক্সাম ব্যাচে যখন এক্সাম দিতাম, মার্ক যেরকম আসতো তাতে তো মন ভাঙারই কথা। দেখতাম সবাই অনেক বেশি বেশি মার্ক পায়, আমি তো পাই না সেরকম। যাই হোক, ফর্ম তুললাম 3টা ভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা দেওয়ার পরে কনফিডেন্ট আমার অনেক বেশি বেড়ে গেল, কারণ পরীক্ষা আমি অনেক ভালো দিয়েছিলাম। এটা ভেবেছিলাম যে অনেক ভালো একটা সাবজেক্টেই আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে। মনে হয়েছিল এবার আমি আমার স্বপ্নকে ছুঁতে পারবো। কিন্তু সমস্যা হলো কোশ্চিনে, পরীক্ষা হলো আমাদের ক্যান্সেল, আবার হবে পরীক্ষা পরে অন্য কোশ্চিনে। তো এরপরে আসে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা। স্বাভাবিকভাবেই পরীক্ষা দিলাম আগের মতোই, কিন্তু পরীক্ষা হলো অনেক খারাপ। পরীক্ষার হলে বসে বুঝে গিয়েছিলাম যে এই ভার্সিটিতে আমার হবে না। মন ভেঙে গেল একদম।
ভেঙে পড়েছিলাম, খুবই হতাশ। আসলে অ্যাডমিশনের টাইমটাতে প্রত্যেকটা স্টুডেন্টই প্রচণ্ড মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তার মধ্য দিয়ে যায়। তাকে একা একা লড়াই করতে শিখতে হয় এই অ্যাডমিশন টাইমে। তারপরে এসে আমার পরীক্ষার কথা শুনে স্যার ম্যামরা, আমার ফ্রেন্ডরা, পরিবারের সবাই বললো ঠিক আছে, সমস্যা নেই, সামনে আরও পরীক্ষা আছে, দাও, কোথাও না কোথাও হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমার প্রয়োজনের তাগিদে অ্যাডমিশন টাইমে আমি কাজও করেছি। একটা প্রাইভেট স্কুলে কাজ নিয়েছিলাম। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্কুলে কাজ করতাম, তারপর রাতে এসে পড়তাম। তারপর যে মেয়ে আমি কলেজ লাইফেও, মানে আমার কলেজ লাইফের আগে থেকে কখনো 2-3 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টার বেশি পড়তাম না। অ্যাডমিশন টাইমে স্বপ্ন ছুঁতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, এটার জন্য আমি 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্তও পড়েছি। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। সারাদিন স্কুল করে এসে রাত জেগে জেগে পড়তাম, ঘুম হতো না আমার। জীবনের টুইস্ট তো তখন আসলো যখন গুচ্ছ পরীক্ষার 7 দিন আগে আব্বু আমাকে বলল, থেমে যাও, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো, হয়নি, আর দিতে হবে না, এখানে ভর্তি হয়ে যাও। তখন ওই সময়টাতে এই কথাটা শুনে মনে হয়েছিল যে মাথায় আকাশ ভেঙে পড়ল। এতদিন ধরে করা এত কষ্ট সব কি তাহলে বিফলে যাবে? সবার বিরুদ্ধে গিয়ে অ্যাডমিশনে এসেছিলাম, সময় এসে হাল কিভাবে ছেড়ে দিই। অনেক চেষ্টা করলাম কিন্তু রাজি করতে পারলাম না। অবশেষে শরণাপন্ন হলাম আমার মামার। বললাম যে করেই হোক আব্বুকে রাজি করাও, পরীক্ষাটা আমি দেই, ভর্তি হওয়া না হওয়া পরের ব্যাপার। মামা এসে আব্বুকে রাজি করালেন, মামার সাথেই গেলাম পরীক্ষা দিতে। তো পরীক্ষার হলে বসে কোশ্চিন হাতে পাওয়ার পরে বুঝলাম এবার আমার চান্স ঠেকাই কে। পরীক্ষা অনেক ভালো হলো, ভাবলাম যাক এবার কোনো না কোনো একটা ভার্সিটিতে হয়ে যাবে। রেজাল্ট দিল, ভালো পজিশন, বুঝলাম এই পজিশন দিয়ে যে কোনো ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট আমি পেয়ে যাব। আসলো ঢাকা ইউনিভার্সিটির আবার সেকেন্ড টাইমের পরীক্ষা। তো এবার খুব একটা প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়েছিলাম পরের বার। তারপরে পরীক্ষা হয়েছিল মোটামুটি ভালোই। তবে রেজাল্টের পরে অল্প কি কয়েকজনের জন্য ছিলাম ওয়েটিংয়ে। তখন যে অনুভূতিটা ছিল এটা আসলে বলে বোঝানোর মতো না। মনে হচ্ছিল আমার স্বপ্ন আমার চোখের সামনে আছে, কিন্তু হাত বাড়িয়ে ছুঁতে পারছি না। খুব হতাশার মধ্যে দিয়ে কয়েকদিন যাচ্ছিল। অবশেষে দেখলাম ফোন চেক করে যে না, আমি সাবজেক্ট পেয়েছি। আমি আমার স্বপ্নের ভার্সিটি পেয়েছি। তখন আমি গর্ব করে বলতে পারছিলাম যে না, আমি আমার স্বপ্নকে ছুঁতে পেরেছি। সবথেকে মজার ব্যাপার হলো অ্যাডমিশন টাইমটাতে যারা আমাকে অনেক নেগেটিভ কথা বলছিল যে এসব কেন করছিস, কেন উল্টো দিকে যেতে চাইছিস, সবাই যেদিকে গেছে তুই ওই দিকেই যাবি, তোর পরিবারে এমন কেউ নাই যারা এরকম দিকে গেছে। ঠিক যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, তারাই এসে আমাকে বলছিল তোকে নিয়ে আমরা গর্ববোধ করি, তুই সামনে এগিয়ে যা, আমরা তোর পিছনে আছি, তো সব হেল্প আমরা করবো। তো নিজের স্বপ্নকে ছুঁতে পারার থেকেও বড় আনন্দ মনে হয় আমার কাছে এইটাই ছিল যে আমার একটা অর্জনে তাদের মনোভাব পরিবর্তন হয়ে গেছে। যারা আমাকে বলছিল যে হবে না, ছেড়ে দে, তারা এখন বলে যে আমরা তোকে নিয়ে গর্ববোধ করি। এটাই মনে হয় আমার জীবনের এখনো পর্যন্ত সবচেয়ে বড় একটা পাওনা। তো সবশেষে একটা কথাই বলবো, যদি মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকে, নিজেকে একটু সময় দেওয়া যায়, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না, যদি নিজের স্বপ্নকে ছুঁতে পারার একটা আকাঙ্ক্ষা থাকে। যে পথ দিয়ে গেলে অনেক কঠিন মনে হয়, তাহলে আমরা কি নিজের স্বপ্নকে চেঞ্জ করে ফেলবো? না, আমরা স্বপ্নকে চেঞ্জ করব না, আমরা পথটাকে চেঞ্জ করে ফেলবো। যে পথ দিয়ে গেলে অনেক কঠিন হয় সেই পথ দিয়ে যাব না। আর জীবনে সব কিছু সহজভাবে পাওয়াও যায় না, একটু তো কষ্ট করতেই হয়। পড়ালেখা যখন করছি একটু ভালো করে করি না, সমস্যা কোথায়? যদি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাইতে পারি তাইলে সমস্যা কোথায়? এই অ্যাডমিশনের টাইমটা আমাকে শিখিয়েছে কীভাবে ধৈর্য ধরে থাকতে হয়, কীভাবে নিজের স্বপ্নকে ছোঁয়ার জন্য পরিশ্রম করতে হয়। কেউ ছিল না পাশে। অনেক ফ্রেন্ডরা আমাকে বলেছিল যে তুই বাড়িতে বসেই পড়, আমরা তো কোচিং করব, তোকে সব ধরনের হেল্প করব। বিশ্বাস করেন ওই কথাটা ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল, একটা কেউ আমাকে হেল্প করে নাই। দিনে 4-5 ঘন্টা করে অনলাইন ক্লাস করেছি, স্কুলে কাজ করেছি, বাসায় পড়াশোনা করেছি। খুব স্ট্রাগলিং টাইম এই অ্যাডমিশন টাইমটা। তো নিজেকে নিজে বুঝতে পারতে হবে আগে। আমার মনে হয়
আসলে বুঝতে পারছি না আর কি বলা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। তো আপুর গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো? আপু যদি চান্স পায় তোমরা পাবা না? ইনশাল্লাহ। সব